বৈকল্পিক পত্রিকার অবসরকালীন সাহিত্য পাঠের আসর বিকল্প পাঠে আপনাদের স্বাগত। এবারের উপন্যাস প্রদোষে প্রাকৃতজন, রচনা শওকত আলী। প্রদোষে প্রাকৃতজন উপন্যাসটি পাঠ করেছেন চন্দ্রলেখা সিনহা, লাইব্রেরি কোঅর্ডিনেটর, অ্যাক্সেসিবল লাইব্রেরি ফর পার্সনস উইথ ডিসেবিলিটিস, যাদবপুর ইউনিভার্সিটি। এই শ্রুতিগ্রন্থটি নির্মাণ করেছেন শুক্লা রায়, ব্রেইল ট্রান্সক্রাইবার, অ্যাক্সেসিবল লাইব্রেরি ফর পার্সনস উইথ ডিসেবিলিটিস, যাদবপুর ইউনিভার্সিটি। এই গ্রন্থ সম্প্রচারের ক্ষেত্রে আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই যাদবপুর ইউনিভার্সিটির অ্যাক্সেসিবল লাইব্রেরি ফর পার্সনস উইথ ডিসেবিলিটিসের কর্তৃপক্ষকে। তাঁরা আমাদেরকে এই শ্রুতিগ্রন্থটি ব্যবহারের অনুমতি দিয়েছেন। বিধিবদ্ধ সতর্কীকরণ: এই শ্রুতিগ্রন্থটি কেবলমাত্র দৃষ্টিহীন এবং কালির লেখা পড়তে অসমর্থ মানুষদের জন্য সম্পূর্ণ অবাণিজ্যিকভাবে সম্প্রচার করা হচ্ছে। এর কোনো রকম বাণিজ্যিক ব্যবহার কাম্য নয় এবং তা আইনত দণ্ডনীয় অপরাধ। শুরু হচ্ছে প্রদোষে প্রাকৃতজন, রচনা শওকত আলী, পাঠে শ্রীমতী চন্দ্রলেখা সিনহা, শ্রুতিগ্রন্থ নির্মাণে শ্রীমতী শুক্লা রায়। আজ চতুর্থ পর্ব। পৃষ্ঠা 61। নবগ্রাম হাট থেকে শ্যামাঙ্গ ঊর্ধ্বশ্বাসী পলায়ন করেছিল। নিশ্চয়ই পলায়ন সেটা। তোমার নিজের অনিচ্ছায় ভীত হয়ে লাঞ্ছিত হয়ে দ্রুত স্থান ত্যাগ করাকে আর কি বলা যায়? নিশ্চয়ই তাকে পলায়ন বলতে হবে। শ্যামাঙ্গ পথ ভুল করে ওই সময় তার দিকবিদিক জ্ঞান থাকবার কথা নয় এবং ছিলও না। পৃষ্ঠা 62। সেই পশ্চিমাভিমুখে অগ্রসর হয়। পথ ছিল বনভূমির মধ্য দিয়ে। ওই বনভূমির মধ্যে এক পল্লীতে রাত্রিবাস করে সে তার যথাসর্বস্ব হারায়। শুনেছিল সে যে বনভূমির পল্লীগুলিতে দস্যুদের বাস্তব ঈশ্বরের কাছে সে কৃতজ্ঞ যে দস্যুরা তার প্রাণ হরণ করেনি। করতে পারত, সাধারণত করাই নিয়ম, কিন্তু যে কোনো কারণেই হোক তার ক্ষেত্রে ওই ব্যতিক্রমটি ঘটেছে। কপর দক্ষিণ অবস্থায় সে বনভূমি অতিক্রম করে। দেখে যে রাত্রিকালই বরং ভ্রমণের জন্য অধিকতর নিরাপদ। ব্যাঘ্রের সঙ্গে সাক্ষাৎ হয়নি, কিন্তু বরাহ, ভল্লুক ইত্যাদির সঙ্গে কয়েকবারই তার সাক্ষাৎ লাভ ঘটেছে। দেখেছে মানুষের চাইতে পশু সত্যিই কম বিপজ্জনক। যে বর্ধিষ্ণু গ্রামটিতে প্রথম এবং সাদর আপ্যায়ন পায় তার নাম কুসুম্বী। সেখানে সে কয়েকদিন অবস্থান করে। গৃহস্থ ছিলেন কুম্ভকার, সুতরাং দরিদ্র হলেও কর্মের বিনিময়ে তারা তাকে উত্তম আশ্রয় দেয়। সে তখন অনন্য পায়, তাকে কিছু উপার্জন করতে হবে, তারপর তাকে আবার গৃহে প্রত্যাগমনের চেষ্টা করতে হবে। তার এখন মনে হয় গুরু বসুদেব সম্ভবত এই সকল পরিস্থিতির জন্য শেষ পর্যন্ত আত্মসমর্পণ করেছেন। তার হাসি পায় নিজের অবস্থা দেখে। আসলেই সে মূর্খ। যে শক্তি সমগ্র সংসারে বিস্তৃত, সেই শক্তির প্রতিকূলে সে যেতে চেয়েছে কোন সাহসে? তার শক্তি কোথায় যে সুধীমিত্রের মতো সামন্তপতির ইচ্ছার বিরুদ্ধে যাবে? ধর্ম আছে, শাস্ত্র আছে, সংস্কার আছে, সে নিজ ইচ্ছায় চলতে চাইলেই হলো। নিজ দস্যুর কাছে যে কৃপার পাত্র, তার আবার শিল্পী হবার সাধ্য? কুসুম্বিতে অধিকাংশই ক্ষেত্রকর। এখানে ভূমি প্রায়শ সমতল এবং নদী তীরবর্তী বলে বৎসরের অধিকাংশ সময় থাকে আর্দ্র ও উর্বরা। গৃহস্থরা ধনশালী না হলেও প্রায় সকলেই সম্পন্ন। সুতরাং শ্যামাঙ্গকে অবাঞ্ছিত জ্ঞান করে না কেউ। তদুপরি সে কর্মবিমুখ নয়। কুম্ভকারের কাজগুলি সে যত্ন সহকারে নিষ্পন্ন করে। মনোহর দাস বৃদ্ধ হয়েছেন, সকল কাজ তাকে দিয়ে হয় না। ওদিকে আবার তার পুত্রটি রত্নবিশেষ, বুদ্ধিতে বাতুল প্রায় এবং শ্রম কাতর। অথচ এই সময় কুম্ভকারদের উপার্জনের কাল। দূরে অদূরে মেলা হচ্ছে। তৈজসাদি যত অধিক নির্মিত হবে
ততই উপার্জন বৃদ্ধি পাবে। মনোহর দাস চিন্তাগ্রস্ত ছিলেন। এমন সময় শ্যামাঙ্গকে পেয়েছেন তিনি। তার আশা, শ্যামাঙ্গ যদি তার কাছে থাকে তাহলে এবছর ভালো উপার্জন করবেন। তাই তিনি শ্যামাঙ্গকে স্নেহ প্রদর্শন করতে কখনো কার্পণ্য বোধ করেন না। কিন্তু শ্যামাঙ্গের আচরণ লক্ষ্য করে মনে তার শঙ্কা জাগে। মনে হয় তরুণটি অত্যধিক রহস্যময়। এক একদিন দিগন্তপানে এমন উদ্ভ্রান্ত দৃষ্টিতে চেয়ে থাকে যে ডাকলেও উত্তর পাওয়া যায় না, কিংবা বালখিল্য পুত্তলি নির্মাণের সময় এমন অভিনিবেশ সহকারে সে কাজ করে যে না দেখলে বিশ্বাস হবার কথা নয়। মনোহর দাস অবাক হন। একটিমাত্র পুত্তলি গঠনেই সে দণ্ডাধিকার ব্যয় করে, তবে হ্যাঁ, যা করে সে তার তুলনা হয় না। পৃষ্ঠা 63। মৎস্য হোক, গোয়ালিনী হোক, মৃৎশকট হোক, পক্ষী হোক, বড় সুন্দর পুত্তলিগুলি। শ্যামাঙ্গ যেদিন কর্ম থেকে অবকাশ প্রার্থনা করল সেদিন মনোহর দাস বিলক্ষণ উদ্বিগ্ন হলেন। বারবার জানতে চাইলেন, বৎস, আমরা জানি তোমাকে স্বদেশে প্রত্যাগমন করতে হবে, কিন্তু তবু এখানে কি তোমার কোনো সমস্যা হয়েছে বলো? না না, এ আপনি কি বলছেন? সমগ্র বৃদ্ধকে আশ্বস্ত করতে চেষ্টা করে বলে, আপনার কৃপায় আমার জীবন রক্ষা পেয়েছে। সে কথা কি বিস্তৃত হওয়া সহজ? আপনিই বলুন। যে বৃদ্ধকে বোঝাতে চেষ্টা করে যে অন্য কিছু নয়, সে পার্শ্ববর্তী গ্রাম উজুবটে যাবে। সেখানে তার বন্ধু আছে কয়েকজন। তাদের সঙ্গে সাক্ষাৎ করা তার অতীব প্রয়োজনীয় হয়ে উঠেছে। সাক্ষাৎ করি পুনরায় চলে আসব, শ্যামাঙ্গ বৃদ্ধকে জানায়। বলে, আপনি নিশ্চিত থাকুন, আমার দ্বারা আপনার কোনরূপ ক্ষতি আমি হতে দেব না। হ্যাঁ, উজুবটেই যাবে সে। দুজন যোগীর সঙ্গে অতি সম্প্রতি তার সাক্ষাৎ হয়েছে। তাদের মধ্যে একজন পশ্চিম দেশাগত। সে উজুবট যাওয়ার জন্য ব্যাকুল। সঙ্গী যোগীটি প্রকৃতই যোগী। সকল ব্যাপারেই তার সীমাহীন অনাসক্তি। সঙ্গীর উজুবট গ্রামে যাবার আগ্রহ দমন করে রেখেছে সে অদ্ভুত কৌশলে। এতকাল বলে এসেছে উজুবট বহু দূর। সে এখন সে কথা বলতে পারে না, কেননা আগন্তুক যোগী স্থানীয় ভাষা বিলক্ষণ বুঝতে শিখেছে। সে এখন বলে, উজুবটের গ্রামপতি এবং তার অনুচরেরা ভয়ানক যোগীর দেশী। একবার যদি আয়ত্তের মধ্যে পায় তাহলে আর রক্ষা নেই। শ্যামাঙ্গের সঙ্গে পরিচিত হয় যোগীটি প্রথম বুঝতে পারে যে তার সঙ্গীটি তার সঙ্গে এতকাল চাতুরি করে এসেছে। সে শ্যামাঙ্গকে ক্রমান্বয়ে অনুরোধ করতে থাকে, জানায় উজুবটে তার একজন গুরু অবস্থান করছেন, তার কাছে একটি সংবাদ অবশ্যই উপস্থিত করতে হবে। ইতোমধ্যেই অনেক বিলম্ব হয়ে গেছে তার। শ্যামাঙ্গের মনেও একটি বাসনা ছিল। তার বিপদগ্রস্ত অনিশ্চিত অবস্থায় বাসনাটি প্রবল হতে পারেনি, বলা যায় সুপ্ত অবস্থাতেই বিরাজ করছিল। কিন্তু যেই তার অবস্থা কিঞ্চিত স্বাভাবিক হয়ে উঠেছে, অমনি সে উজুবট গ্রাম সম্পর্কে সংবাদ আদি সংগ্রহ করতে আরম্ভ করে দিল। ওই সময় সে নিজের মনের একটি দিক আবিষ্কার করে স্তম্ভিত হয়ে যায়। তার ধারণা ছিল মায়াবতীর মাতাকে দেখবার জন্যই সে উজুবট যাবে। তার মাতৃময়ী মূর্তিটি তার মনে বারবার আসছিল। এই প্রকার যখন মানসিক অবস্থা, ওই সময় একদিন মনোহর দাস একটি পুত্তলি তার হাতে এনে দিলেন। জানতে চাইলেন, এইটি কি তোমার গঠন? কেন, কি হয়েছে? শ্যামাঙ্গ ঈষৎ শঙ্কাবোধ করে, কারণ মনোহর দাসের মুখ অতিশয় গম্ভীর। ওই সময় মনোহর দাস জানায়, কি গোয়ালিনী মূর্তি হয়েছে, তুমিই বলো। শ্যামাঙ্গ তখন মনোযোগী দৃষ্টি নিক্ষেপ করে। পৃষ্ঠা 64। এবং চকিতেই বিমূঢ় হয়ে যায়। এ কার মূর্তি? ক্ষুদ্র পুত্তলি, কিন্তু ভঙ্গিটিও বিকল ধরা পড়েছে। রমণীর গমনভঙ্গিটি দৃষ্টি দূরে নিবদ্ধ, গ্রীবাটি ঈষৎ বঙ্কিম, দক্ষিণ পথ সম্মুখে প্রসারিত। রমণীটিকে এবং নিজ মনের একটি দিক একত্রে আবিষ্কার করে সে মরমে মরে গেল। ছি ছি, এ কোন চিত্র তার অন্তরে মুদ্রিত হয়ে রয়েছে চিরকালের জন্য। এ তো অবিকল লীলাবতী, উজুবট গ্রামের লীলাবতী। সে মনোহর দাসকে জিজ্ঞাসা করে, তাহলে কি পুত্তলিগুলি বিনষ্ট করতে হবে? না, তা নয়, চিন্তিত মুখে বলেন মনোহর দাস। পুত্তলি অত্যন্ত সুন্দর হয়েছে। আমার চিন্তা হচ্ছে এই পুত্তলি অধিক সংখ্যায় বিক্রয় হবে কিনা। ক্রেতারা তো গোয়ালিনী চাইবে তোমার কাছে। এ কি গোয়ালিনী? যদি গোয়ালিনী না হয় তাহলে বলো এর নাম কি দেবে? মালিনী? নাম? শ্যামাঙ্গ এই দিকটি কখনোই চিন্তা করেনি। সে বলল, নাম যে কুলসূচক হতেই হবে এমন কি কোনো বিধান আছে? নাম তো ব্যক্তির পরিচয়ক চিহ্ন মাত্র, যে কোনো নাম দিলেই হয়।
বলো কি নাম দেবে? মনোহর দাস আগ্রহ ভরে শ্যামাঙ্গের মুখপানে চান। শ্যামাঙ্গের মনে তখন একটি নামই উচ্চারিত হচ্ছে, বলল, ওর নাম দিন লীলাবতী। লীলাবতী? মনোহর দাস ক্ষণিক চিন্তা করলেন, তারপর বললেন, উত্তম, তাই হোক। এই নতুন পুত্তলীর নাম হোক লীলাবতী। শ্যামাঙ্গ মনোহর দাসকে সন্তুষ্ট করল বটে, কিন্তু নিজ বিবেকের নিকট সে অপরাধ বোধ করতে লাগলো। নিজ মনের একই রূপ দেখছে সে। কখনো লীলাবতী এমনভাবে তার মানসলোকে স্থান করে নিয়েছে সে জানতেও পারেনি। শনির ধারার প্রবাহ কি মানুষ জানতে পারে? লীলাবতী কি তাহলে তার শনির ধারার মধ্যে মিশে গিয়েছে? সে কি মিশেছে তার শ্বাসে নিঃশ্বাসে, তার স্বপ্নে কল্পনায়? ছি ছি, এ কি হলো? ধিক তোমাকে শ্যামাঙ্গ, শতবার ধিক তোকে, বিশ্বাসঘাতক কোথাকার। নিজেকে শ্যামাঙ্গ ধিক্কার দেয়। হ্যাঁ, বিশ্বাসঘাতকতাই তো সে করেছে। লীলাবতীর কাছে সেনা প্রতিশ্রুতি দিয়ে এসেছে যে তার স্বামী অভিমন্যু দাসকে এনে দেবে, আর সে নিজেই কেনা হয়ে পড়ল আসক্ত। ছি 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 ছি। শ্যামাঙ্গ বিবেক দংশনে অস্থির হয়ে ওঠে। কিন্তু এসবই বালির বাঁধ, ক্ষণে থাকে না। বরং ওই প্রকার বিবেক দংশন তার আবেগকে অধিকতর উদ্দীপ্ত করে তুলল। যোগীটির পীড়াপিড়ি উপলক্ষ মাত্র, এমনকি মায়াবতীর মাকে প্রণাম করার ইচ্ছাটিও উপলক্ষ বই অন্য কিছু নয়। সে যোগীটির সঙ্গে উজুবটের দিকে যাত্রা করল। পৃষ্ঠা 65। পথে দুজনায় নানা প্রসঙ্গ নিয়ে আলাপ। উজুবট গ্রামে কোনো সিদ্ধা বা যোগী আছে এমন সংবাদ শ্যামাঙ্গ পূর্বে কখনো পায়নি। শুনল ওই গ্রামে যোগী গুরু সিদ্ধপা অবস্থান করছেন। সিদ্ধপা অসাধারণ শক্তিমান যোগী। যোগ বলে তিনি অসাধ্য সাধন করতে পারেন। চক্ষুর নিমেষে তিনি ত্রিভুবন ভ্রমণ করেন। সর্পমারি ভয় তাকে দেখে শত হস্তেন দূরাত পলায়ন করে। আরও আশ্চর্য, আকাশচারী দেবগণ পর্যন্ত অনুমতি ব্যতিরেকে তাঁর ওপর দিয়ে গমনাগমন করতে পারেন না। তিনি সর্বজ্ঞ ও সর্বশক্তিমান মহাদেবের অত্যন্ত প্রিয় ভক্ত। নির্জন পথের সঙ্গী দীর্ঘ পথক্রমণকালে স্বভাবতই বন্ধু হয়। তদুপরি যাত্রা যদি হয় পদব্রজে, তাহলে তো কথাই নেই। শয়নগৃহের বিশ্রামবালাপের বিবরণ পর্যন্ত পরস্পরের নিকট অজানা থাকে না। যোগীটি নিজ গুরুর প্রশস্তি আরম্ভ করে এবং ওই প্রসঙ্গে নানান বিষয় এসে যায়। যেমন পশ্চিম দেশে মাৎসান্যায় আরম্ভ হয়ে গেছে। এক যবন দলপতি রাজপুরুষদের নিশ্চিহ্ন করে দিয়েছে। রাজা কোথায় কেউ জানে না। এই যবন জাতীয় অশ্বারোহণে অত্যন্ত দ্রুতগতি আর অস্ত্রচালনায় যন্ত্রবৎ হিংস্রতায় এক একজন যমের অনুচর। তাদের রক্তপিপাসা কিছুতেই নিবৃত্ত হয় না এবং নরমুণ্ড দিয়ে তারা গেন্ডুয়া খেলে থাকে। শ্যামাঙ্গ এই যবন জাতি সম্পর্কে শুনেছিল সুখদেব ও দীনদাসের কাছে। শুনেছিল এদের মধ্যে এক শ্রেণী আছে যারা সজ্জন এবং বিনয়ী। সে বলল, কিন্তু আমি তো শুনেছি যবনেরা ভদ্র, বিনয়ী এবং সজ্জন। তারা কি সত্যি নিষ্ঠুর? যোগীটি ওই কথায় হাসে, বলে, আপনাকে কি বলবো? স্বচক্ষে দৃষ্ট ঘটনাকে তো আর মিথ্যা বলতে পারবো না। মহানন্দা তীরবর্তী দুইখানি গ্রাম তারা ধুলিতে মিশিয়ে দিয়েছে। আপনাদের প্রত্যয় হয়তো হবে না, কিন্তু অপেক্ষা করুন, স্বচক্ষেই দেখবেন ওরা এদেশেও আছে। সে কি? শ্যামাঙ্গ অবাক হয়ে যায়। মুখে বাক্য নিঃসৃত হয় না। পক্ষ দুই আগে সুখদেব যে বলেছিল কোনো ঘটনাই কার্যকারণ ব্যতিরেকে ঘটে না, তাহলে যবন জাতির আগমনের এইটি কি তাৎপর্য? সে বলে, আপনি কি প্রকৃত সংবাদ জানেন যে যবনেরা পুনর্ভবার পূর্ব তীরেও আসছে? যোগী ওই কথার উত্তরে সহসা কিছু বলে না। পরে জানায়, বন্ধু শ্যামাঙ্গ, যদি চক্ষু উন্মিলিত রাখো তাহলেই বুঝতে পারবে পরিস্থিতি কিরূপ ভয়াবহ হয়ে উঠেছে। এদেশে সদ্ধর্মী ভিক্ষুকদের উপর অত্যাচার ও লাঞ্ছনা আমরা আবাল্য দেখে আসছি। উপরন্তু এখন আরম্ভ হয়েছে প্রজাপুঞ্জের উপর অত্যাচার। রাজশক্তি প্রজাপুঞ্জকে রক্ষা তো করেই না, বরং রাজশক্তির অত্যাচার এবং নিগ্রহে প্রজাপুঞ্জে প্রাণ এখন ওষ্ঠাগত। বহিরাগত যবন জাতি বিভিন্ন স্থানে এখন কেন্দ্র স্থাপন করেছে। সদ্ধর্মী ভিক্ষুরা প্রতিদিন তাদের দুঃখের কথা নিবেদন করছে ওই সকল কেন্দ্রে, আর প্রতিদিনই তারা অগ্রসর হয়ে আসছে। তুমি শুনলে অবাক হবে যে তোমাদের এই অঞ্চল থেকেও একজন ভিক্ষু এইরূপ একটি তুর্কি কেন্দ্রে গিয়েছে। পৃষ্ঠা 66। বিশ্বাসঘাতক। শ্যামাঙ্গ ক্রুদ্ধ মন্তব্য করে,
বন্ধু, উত্তেজিত হও না, সকল কর্মের নিজস্ব যৌক্তিকতা থাকে। ওই ভিক্ষুটিও সম্ভবত তার কর্মের যৌক্তিকতা দেখাতে পারবে। শুনতে পেয়েছি তঙ্গনকুলে তুর্কি কেন্দ্র থেকে এই পক্ষকালের মধ্যে একটি অশ্বারোহী দল উজুবট গ্রাম অভিমুখে আগমন করবে। কেন, সেখানে কি হয়েছে? শ্যামাঙ্গ উদ্গ্রীব হয়ে জানতে চায়। জানি না। যোগীটি দীর্ঘশ্বাস মোচন করে বলে, আমি এই সংবাদটি গুরু সিদ্ধপার কাছে জানাতে চাই। ভারাক্রান্ত মন নিয়ে অবশেষে উজুবটে প্রবেশ করে শ্যামাঙ্গ। সঙ্গে যোগীটি থাকায় পথিমধ্যে সকলেই তাদের প্রতি তীর্যক দৃষ্টিপাত করছিল, কিন্তু শ্যামাঙ্গের সেদিকে মনোযোগ ছিল না। সে মনে মনে উত্তেজিত হয়ে উঠেছিল। দ্রুত পদক্ষেপে সে অগ্রসর হচ্ছিল। মনে কেবল একটি চিন্তা, কখন সুখদেবের গৃহে সে উপনীত হবে। পৃষ্ঠা ৬৬। সুখদেবের গৃহ নীরব। বেলা দ্বিপ্রহর, কিন্তু জনমানব কোথাও আছে বলে মনে হয় না। সে ক্ষণেক স্থির হয়ে দাঁড়িয়ে চারিদিকে দৃষ্টিপাত করে। তাতে বিচিত্র একটি ভাব তার উপলব্ধি হয়। মনে হয় নীরব পল্লীটিতে বিষাদ এবং হতাশা পরিব্যাপ্ত হয়ে রয়েছে। তার কাছে পরিবেশটি অদ্ভুত এবং দুর্বোধ্য লাগে। সে একটি রাখাল বালককে ডাকল। বালকটি সংবাদ দিতেই সুখদেব বাইরে এলেন। ক্ষণেক পর দীনদাসকেও দেখা গেল। যোগীটিকে দেখে দীনদাস বিরক্ত হয়েছেন বলে মনে হলো। বললেন, যোগী মহাশয় কি এই গ্রামেই অবস্থান করবেন? শ্যামাঙ্গ অবাক হয়। দীনদাসের ব্যবহার তো পূর্বে কখনো রূঢ় দেখেনি সে। এই অল্প কদিনে এমন কি ঘটল যে? মহাশয়, সুখদেব জানান, আপনি বরং অন্য পল্লীতে যান। আমরা এই পল্লীবাসীরা বর্তমানে বিপদগ্রস্ত আছি। দুজনের কেউই শ্যামাঙ্গকে কিছু বলেন না। শ্যামাঙ্গ বিমূঢ় এবং হতবাক। এমন আচরণ কেন করলেন এরা? কি বিপদ এদের যে বহিরাগত একজন সংসার ত্যাগী যোগী পুরুষকে পর্যন্ত সহ্য করতে পারেন না? শ্যামাঙ্গ অধিক বাক্য ব্যয় করল না। যোগীগুরু সিদ্ধপাকে কোথায় পাওয়া যাবে, শুধু এই সন্ধানটুকু সে প্রৌঢ় দুজনের কাছে জানতে চাইল। পৃষ্ঠা ৬৭। দীনদাস সম্মুখে হাত তুলে নির্দেশ করলেন, ওই যে ওই গৃহে যাও। শ্যামাঙ্গের বিস্ময়ের অবধি থাকে না। ওই গৃহ তো লীলাবতীদের। ওই গৃহে যে একজন সিদ্ধ যোগী থাকেন এ সংবাদ তো কেউ তাকে পূর্বে দেয়নি। সঙ্গী যোগীটি নির্দিষ্ট গৃহাভিমুখে অগ্রসর হলো। শ্যামাঙ্গকে শুধু বলল, আমি গুরুদেবের কাছে যাই। দীনদাস জানতে চাইলেন, এই লোকটি লীলাবতীর মাতুলের কাছে কেন এসেছে জানো? শ্যামাঙ্গ বুঝতে পারে লীলাবতীর মাতুলি তাহলে যোগী সিদ্ধপা। বলে, না, আমাকে সে কিছু বলেনি। শুধু জানি সে সিদ্ধপা শিষ্য এবং তার নিবাস পশ্চিমে। যোগমায়া সম্মুখে এলে শ্যামাঙ্গ তাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে। সে লক্ষ্য করে মাতার মুখখানি বিষাদময়। সে জানতে চাইল, মাতো, মায়াবতীকে যে দেখছি না। ওই কথায় যোগমায়ার রুদ্ধ আবেগ উদ্বেল হয়ে উঠল। বললেন, হতভাগিনী বাইরে আসবে না মৎস্য, তার বড় দুর্ভাগ্য এখন। অতঃপর যোগমায়ী বললেন, খণ্ডে খণ্ডে ইতস্তত পূর্বাপর সঙ্গতিবিহীন। তবু তিনি বললেন, আর তিনি বললেন বলেই শ্যামাঙ্গ ঘটনাগুলি জানতে পারল। বৎস, বড় দুর্ভাগ্য আমাদের। জামাতার সন্ধানে প্রতিদিন সামন্ত হরিসেনের গৃহ থেকে 2 জন করে লোক আসছে। জামাতা গৃহত্যাগ করেছে, কবে ফিরবে কিছুই বলা যায় না। এদিকে আবার বালকদের খেলাধুলার সময় দণ্ডগুলির একটি গুলি মস্তকে লেখে এক স্নানার্থী ব্রাহ্মণের রক্তপাত ঘটায় ভয়ানক একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে স্থানে। এ পল্লীতে ভিক্ষু আর যোগীদের সন্ধান করছে গুড়ো পুরুষেরা। কি অঘটন ঘটবে ভবিষ্যতে কে জানে। আমরা সম্মুখে অন্ধকার দেখছি। তুমি বৎস বড় দুর্দিনে এলে। আমার জন্য চিন্তা করবেন না মাতো, শ্যামাঙ্গ জানায়। দুর্দিন সুদিন উভয়ই আমার কাছে একরূপ। লীলাবতী গৃহদ্বার থেকে যোগীটিকে ভিতরে নিয়ে গিয়েছিল। মাতুল শিষ্যকে দেখে প্রীত হলেন। অতঃপর দুজনে একটি কক্ষে প্রবেশ করে দ্বার রুদ্ধ করে দিলেন। লীলাবতীর কৌতূহল হয়েছিল সামান্য। হয়তো সে ওই দুজনের আলাপ শোনবার চেষ্টাও করত, কিন্তু ওই সময় সে মায়াবতীদের গৃহদ্বারে শ্যামাঙ্গকে দেখতে পায়। প্রথম দৃষ্টিতে সে বিচিত্র একটি স্পন্দন অনুভব করে নিজ রক্তধারায়। ফলে তার ক্রোধ হয়, নিজের ওপর না, শ্যামাঙ্গের ওপর। তা অবশ্য সে স্থির জানে না, কিন্তু ইচ্ছা হয় একবার লোকটির সম্মুখে গিয়ে দাঁড়াতে। সে জানে শ্যামাঙ্গের সম্মুখীন হওয়ার আর তার প্রয়োজন নেই, কারণ আম্রপট্টলির যে সংবাদ জানবার জন্য শ্যামাঙ্গকে তার প্রয়োজন ছিল সে সংবাদ তো তার মাতুল এনে দিয়েছেন।
পৃষ্ঠা 68। অভিমন্যু দাস আম্রপট্টলিতে নেই, সে সামন্ত হরিসেনের সেনাদলে যোগ দিয়েছে। সুতরাং কোন যুক্তিতে সে এখন শ্যামাঙ্গের সম্মুখীন হবে? লীলাবতী বার দুই শ্যামাঙ্গকে দূর থেকে দেখলো, আর দুইবারই তার মনে হলো লোকটা প্রতারক, ভণ্ড এবং কাপুরুষ। লীলাবতী মায়াবতীদের গৃহে এলো অপরাহ্নে, তখনও মায়াবতী ভূমিতে শয়ান। লীলাবতীকে দেখে বলল, আয় এখানে উপবেশন কর। লীলাবতীর ক্রোড়ে মাথাটি রেখে মায়াবতী কান্নায় ভেঙে পড়ল, বলল, সখী, এ আমার কি হলো? লীলাবতী সান্ত্বনার ভাষা খুঁজে পায় না। স্বামীর সুখে বড় সোহাগিনী হয়েছিল মায়াবতী, সেই স্বামী তার হারাবার উপক্রম হয়েছে। এই অবস্থায় সান্ত্বনা বাক্য উচ্চারণ করার কি কোনো অর্থ হয়? সে বলতে পারে, সখী দুশ্চিন্তা করিস না, তোর স্বামী অবশ্যই ফিরে আসবে, কিন্তু কথাটা কি সত্যি হবে কে না জানে। বসন্ত দাস ভিক্ষু দলের লোক, তাকে সন্ধান করে ফিরছে হরিসেনের লোকেরা। এই অঞ্চলে কোথাও দেখতে পেলেই ওরা বসন্ত দাসকে বন্দি করবে, আর একবার ওদের হাতে বন্দি হলে কোনো লোক অক্ষত দেহে ফিরে এসেছে এমন সংবাদ কারো জানা নেই। লীলাবতী সখীর মাথায় হাত রাখে, তার রুক্ষ কেশদামে অঙ্গুলি চালনা করে পরম মমতা ভরে। তার মনে হয় জীবন তাহলে এইরূপই, খণ্ডিত, বিকৃত, প্রতারণাময় এবং হিংস্র। সুখী সংসার বলে জগতে কিছু আছে বলে তার মনে হয় না। সংসারে সুখ নীল রচনা করবার কথা তার, কিন্তু ঘটনা এমন ঘটল যে সংসারই তাকে ঠেলে দূরে সরিয়ে দিল, অথচ তার কোনো অপরাধ ছিল না। আর সখী মায়াবতী কদিন পূর্বেও যে ছিল সংসার বৃন্তে প্রস্ফুটিত কুসুমটি, আজ দেখো তার কি অবস্থা, সে কেমন ধুলিতে লুণ্ঠিত হচ্ছে। তারও কোনো অপরাধ নেই তাহলে? সে বলল, সখী কাঁদিস না, জীবন বিরূপ হয়ে উঠেছে বলে কি তুই তাকে পরিত্যাগ করবি? বরং ওঠ তুই, আয় আমরা শেষ অবধি দেখি জীবন আমাদের জন্য কিছু দান করতে পারে কিনা। কথা দুটি সে বলল এই জন্যে যে এছাড়া তার বলবার কিছু ছিল না। নিজের অতীত বর্তমান সে একত্রে দেখতে পাচ্ছিল। এক অদৃশ্য বিধানের নিগড়ে আবদ্ধ সবাই, কেবলই ভয়, কেবলই নিষেধ, কেবলই হতাশা। পিতৃগৃহে দেখছে, স্বামীগৃহে দেখছে, মাতুলালয়ে দেখছে, সর্বক্ষেত্রে জীবন পিষ্ট, সংকুচিত এবং বিবর্ণ। আশা করার কিছুই নেই কারো, কেননা আশা কখনোই ফলবতী হয় না। সুতরাং কেবলই চেষ্টা, কোনো প্রকারে যেন বেঁচে থাকা যায়। জীবনের ধর্মে পারা যায় না, সহজ স্বাভাবিকতায় পারা যায় না, কিন্তু তবু বাঁচতে হবে। কৌশলে হোক, ছলনা করে হোক, আত্মপ্রতারণা করে হোক, এমন ক্লান্তিকর দীর্ঘ প্রক্রিয়ার নামই কি তাহলে জীবন? সে চিন্তা করে কুল পায় না। পৃষ্ঠা 69। সন্ধ্যাকালে নদী তীরে শ্যামাঙ্গ লীলাবতীর সাক্ষাৎ লাভ করল। লীলাবতী তার মেষ শাবকটি নিয়ে গৃহে ফিরছিল। বৃক্ষতলে দাঁড়িয়ে শ্যামাঙ্গ ডাকল, লীলাবতী। লীলাবতী ওই ডাক শুনে স্থির হলো মুহূর্তে, পরক্ষণেই আবার সে সম্মুখপানে অগ্রসর হয়ে চলল। শ্যামাঙ্গের ডাক সে উপেক্ষা করতে চায় বলে মনে হলো। শ্যামাঙ্গ আবার ডাকল, লীলা, আমি আপনার সঙ্গে দুটি কথা বলতে চাই। লীলা এবার দাঁড়ায়, এটিও বৃক্ষতল এবং নিবিড় ছায়া এখানে। আমি দুঃখিত লীলা, আম্রপট্টলি গ্রামে আমার যাওয়া হয়ে ওঠেনি। কেন? লীলাবতী কুণ্ঠাবনত পুরুষটির মুখপানে চায়। পথিমধ্যে দস্যু আক্রান্ত হয়ে আমি সর্বস্ব হারিয়েছি। আহা, দুঃখের কথা। লীলা ক্ষুদ্র মন্তব্য করে, আপনি বিদ্রুপ করতে পারেন, কিন্তু আমি যা বলছি তার কণামাত্র মিথ্যা নয়। আর কি কোনো কথা আছে সত্যবাদী পুরুষটির? লীলাবতীর কণ্ঠস্বর এবার গম্ভীর এবং অবিচলিত। জানায়, আমার কাজ আছে, গৃহে আজ অতিথি। লীলা পদক্ষেপণ করলে শ্যামাঙ্গ বলে, আপনি কোনো কারণে আমার উপর রুষ্ট হয়েছেন জানি না, তবে একটি কথা আপনাকে জানানো প্রয়োজন বোধ করি। আমি আপনাকে যে প্রতিশ্রুতি দিয়েছি তা অবশ্যই পালন করব। লীলা আপন মনে যেন হাসে, অতঃপর জানায়, উত্তম কথা, আপনার ভবিষ্যৎ চেষ্টার জন্য পূর্বাহ্নেই ধন্যবাদ। তবে জেনে রাখুন, যার সন্ধানে আপনি যাবেন তিনি এখন সেখানে নেই। তিনি সামন্ত হরিসেনের বাহিনীতে যোগ দিয়েছেন। কি পারবেন সেখান থেকে তাকে আনতে? শ্যামাঙ্গের বুঝতে কষ্ট হয় না কেন এই ক্ষোভ। লীলাবতীর শ্লেষ তীক্ষ্ণ কথা তাকে বিলক্ষণ বিদ্ধ করলেও সেও লীলাবতীকে জানায়, তাহলে তো আপনি এখন রাজপুরুষের গৃহিণী। আমাদের ভক্তি ও ভয় উভয়ই আপনার প্রাপ্য। হ্যাঁ, আপনার দেখছি বোঝবার ক্ষমতাটি তীক্ষ্ণ, এর থেকে বুঝে কাজ করবেন।
এখন থেকে বুঝে কাজ করবেন। সে না হয় করবো। শ্যামাঙ্গ যেন সম্মত হয়। তারপর বলে, কিন্তু একটা কথা কি শুনেছেন? না বললে কেমন করে শুনবো? তাহলে শুনুন। অতি শীঘ্রই দুর্ধর্ষ এবং হিংস্র যবন জাতীয় দেশে আসছে। ওরা এলে কিন্তু রাজপুরুষদের সত্যি সত্যি যুদ্ধ করতে হবে। সে বড় কঠিন কাজ হবে তখন। লীলাবতীর স্বরে আর বিদ্রুপ ধ্বনিত হয় না। সে ধীর পদে কাছে এগিয়ে আসে, বলে, এই সংবাদ আপনি কোথায় পেলেন? সত্যি সত্যি কি যবন জাতীয় দেশে আসবে? সত্যি মিথ্যা জানি না, শ্যামাঙ্গ জানায়, আপনাদের গৃহে যে যোগীটি অতিথি সেই সংবাদটি নিয়ে এসেছে। পৃষ্ঠা 70। এদিকে আবার কুম্ভকার রুহিদাসের পুত্রটিকে নিয়ে যে কাণ্ডটি ঘটেছে তাতে সকলেরই ভয় সেই পিপ্পলি হাটের মতো কিছু ঘটে না যায়। লীলাবতী চিন্তিত স্বরে জানায়। শ্যামাঙ্গ দেখল এখন লীলাবতী আর চপল নয়, তার স্বরে এখন বিদ্রুপ নেই, ক্রোধ নেই। সে বলল, সাবধানে থাকবেন, প্রয়োজন বোধ করলে এ গ্রাম ত্যাগ করুন। অহেতুক লাঞ্ছিত হওয়ার কোনো অর্থ হয় না। এই গ্রাম ত্যাগ করে কোথায় যাব বলুন? শ্যামাঙ্গ দেখে লীলাবতী তার মুখপানে চেয়ে আছে। শ্যামাঙ্গ মুখখানি দেখলো, চোখ দুটি দেখলো, কেশপাশ দেখলো, তার মুখে তখন আর বাক্য নিঃসৃত হয় না। কই বলুন, কোথায় যাব এই গ্রাম ত্যাগ করে? শ্যামাঙ্গের যেন সম্বিত ফেরে লীলাবতীর কথায়। মুহূর্তের জন্য সে বিভ্রান্ত হয়েছিল। বলল, যেখানে হোক চলে যান, এ গ্রাম নিরাপদ থাকবে না। আপনি দেখছি আমার জন্য বিশেষ উদ্বিগ্ন হয়েছেন। শ্যামাঙ্গ সচকিত হয়। এ কথাও কি বিদ্রুপ? সে বুঝতে পারে না। বলে, আপনার রোষ কি এখনো যায়নি? না, যায়নি। লীলাবতী উত্তরে জানায়, বলে, আপনার উপদেশের কোনো অর্থ হয় না। সমস্ত গ্রাম বিপন্ন হলে আমি কোথায় যাব, কার সঙ্গে যাব? আর বিপদ কি শুধু বহিরাগত যবনদের কারণে? কেন সামন্তপতিদের উপদ্রব নেই? তারা আক্রমণ করে না? বরং আপনাকে বলি, আপনি নিজে সাবধান হন, যে কোনো দিন হরিসেনের অনুচররা এই গ্রামে আসতে পারে। কথাকটি বলে লীলা চলে গেল। বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল শ্যামাঙ্গ। তার কিছু বলবার নেই, করণীয় কিছু নেই। সে যথার্থই কি কাপুরুষ? সমূহ বিপর্যয় আসন্ন উপলব্ধি করেও সে কেবলমাত্র কটি বাক্য ব্যয় ব্যতীত আর কিছুই করতে পারে না। কিছুই করতে পারে না। ধিক তোর এই নির্বীর্য অস্তিত্বে, তুই কিছুই করতে পারিস না। সন্ধ্যাকালে নির্জন পথে দাঁড়িয়ে সে নিজেকে ধিক্কার দিতে আরম্ভ করে। বহির্বাটির কক্ষটিতে শ্যামাঙ্গের শয়নের স্থান হয়েছে। শ্যামাঙ্গ আহারাদির পর শয্যা গ্রহণ করল। সমস্ত পল্লী অস্বাভাবিক নীরব। মধ্যে মধ্যে কয়েকটি পথকুক্কুর রোদন করে উঠছে। ওই শব্দ অদ্ভুত লাগে। অজানা ভয় শিহরিত হয় মনে। কে জানে কোন দুর্যোগ সমাসন্ন। বাহিরে গুরুদেব ও দীনদাসের কথা শ্রবণে আসছিল। এক সময় ওই মৃদু আলাপও গেল নীরব হয়ে। শ্যামাঙ্গ উপাধান দুহাতে আকর্ষণ করে শয়ন করল এবং তার ক্লান্ত শরীর অচিরে নিদ্রাভিভূত হয়ে গেল। বিপর্যয় আরম্ভ হলো মধ্যরাতে। প্রথমে কিছুই বোঝা যায়নি। দূরে রুহিদাসের গৃহ থেকে যখন চিৎকার ওঠে, তখনও শ্যামাঙ্গ নিদ্রামগ্ন। ক্রমে পল্লীবাসীরা দ্রুতপদে বনভূমি লক্ষ্য করে পলায়ন আরম্ভ করল। পৃষ্ঠা 71। দুটি একটি গৃহে যখন অগ্নিসংযোগ আরম্ভ হয়েছে, তখনও শ্যামাঙ্গের নিদ্রাভঙ্গ হয়নি। অকস্মাৎ সে অনুভব করে কেউ তার কক্ষদ্বারে সজোরে করাঘাত করছে। সে জেগে উঠে বসলে মুহূর্তের পরই চিৎকার এবং আর্তনাদ শুনতে পায়। দ্বার অলগোলমুক্ত করতেই লীলাবতী কক্ষে প্রবেশ করে। রুদ্ধশ্বাসে বলে, শীঘ্র পলায়ন করুন, বিলম্ব হলে প্রাণ হারাবেন। শ্যামাঙ্গ বাইরে এসে বলল, মায়াবতীরা কোথায়? লীলাবতী তার হাত ধরে জানায়, তারা বনভূমির দিকে গেছে। আপনি আসুন, আমার সঙ্গে কথা বলবেন না? এদিকে ততক্ষণে সমগ্র পল্লীটি জ্বলে উঠেছে। কাদের এই কাজ কিছুই বোঝা যাচ্ছিল না। দূরে তরবারি হস্তে বীর ধাটিকা পরিধানে কিছু লোককে দেখে অনুমান করা গেল এরা যাই হোক দস্যু নয়। দুজনে অগ্রসর হতে গেলেই বাধা পায়। সম্মুখে একটি বৃদ্ধকে প্রহার করা হচ্ছে। শ্যামাঙ্গ প্রমাদ গণনা করে, আজ তবে এখানে ইহলীলা সাঙ্গ করতে হবে। লীলাকে বলে, তুমি অগ্রে যাও, আমি তোমার পশ্চাতে আসছি। লীলা সজোরে শ্যামাঙ্গের বাহু ধরে রাখে, বলে, ওভাবে পারবেন না, পশ্চাতে যাই, চলুন। পশ্চাতে দৃষ্টিপাত করতেই দেখা গেল লীলাবতীদের গৃহ জ্বলছে। না, এদিকে না, সম্মুখেই চলুন। লীলা ধাবিত হলো।
অন্ধকার, ধূম, অগ্নিশিখা এবং আক্রমণকারীদের সোল্লাস চিৎকার। ওই যে পলায়, ধর ধর বলে দুজন শ্যামাঙ্গের পশ্চাতে অনুসরণ করে। লীলাবতীর সাধ্য কি যে বলশালী সৈনিকদের পশ্চাতে ফেলবে। তারা লীলাকে ধরতে উদ্যত হওয়া মাত্র শ্যামাঙ্গ একখানি প্রজ্বলিত বংশদণ্ড দুহাতে তুলে নিল। ওদিকে দুজনের হাতেই রক্তাক্ত তরবারি। ওই তরবারি দুখানির বিরুদ্ধে বংশদণ্ডটি আর এমন কি অস্ত্র। লীলা, তুমি চলে যাও, শ্যামাঙ্গ চিৎকার করে। কিন্তু ওই চিৎকার লীলাবতীর শ্রবণে যায় কিনা অনুমান করা কঠিন। সৈন্য দুটি তখন ভয়ানক হাসি আসছে। শেষ আঘাত একেবারেই আসন্ন। শ্যামাঙ্গ প্রস্তুত হলো, জীবন তোমাকে বিদায়। কিন্তু ওই মুহূর্তেই আবার ধাবমান অশ্বের ক্ষুরধ্বনিও শোনা গেল। ধূম এবং অগ্নিশিখার প্রক্ষিপ্ত প্রতিফলনে দ্রুতগতি ছায়ার মতো অশ্বারোহীদের আগমন নির্গমন দেখা যেতে লাগলো। এই অশ্বারোহীদের কারো হাতে উন্মুক্ত তরবারি, কারো হাতে সুদীর্ঘ শূলদণ্ড, কারো হাতে দীর্ঘ দণ্ডে প্রজ্বলিত অগ্নিশিখা। এরাই কি পল্লীটিকে ভস্মীভূত করতে চায়? দীর্ঘ দেহ, শ্বশ্রুময় মুখমণ্ডল, মস্তকে উষ্ণীষ, না কোনো সন্দেহ নেই এরা সেই জবন দল। শ্যামাঙ্গ নিশ্চিত হয়। সৈন্য দুটি যেমন, তেমনি শ্যামাঙ্গ বিমূঢ় দৃষ্টিতে ইতস্তত ধাবমান অশ্বারোহীদের দেখছিল। ওই সময় একজন সম্মুখে অগ্রসর হতে দেখে সৈন্যরা ঊর্ধ্বশ্বাসে পলায়ন করল এবং তারপরও ওদের পশ্চাতে একজন অশ্বারোহীকে ধাবমান হতে দেখা গেল। পৃষ্ঠা ৭২। লীলা তার হাত ধরে আকর্ষণ করে, চলুন, মূর্খের মতো দাঁড়াবেন না। কিন্তু বারে বারেই দাঁড়াতে হলো দুজনকে। দেখল তরবারির আঘাতে বালকের ছিন্ন মুন্ড কেমন ভূমিতে গড়িয়ে পড়ে। শূলাঘাতে বৃদ্ধ কিভাবে দুহাত ঊর্ধ্বে তুলে মরণ চিৎকার কণ্ঠ থেকে নির্গত করে। ধাবমান অশ্বের পদাঘাতে রমণী মস্তক কিভাবে চূর্ণিত হয়, সমস্তই দেখল দুজনে। এবং ওইসব দৃশ্য দেখতে দেখতে বনভূমি প্রান্তে উপনীত হলো তারা। সেখান থেকেই লীলাবতী চিৎকার করে পিতাকে ডাকতে লাগলো। সে তখন উন্মাদিনী প্রায়। পিতার সন্ধান করছে, মাতুলের সন্ধান করছে, সখী মায়াবতীর সন্ধান করছে। সে জানে না কে আছে আর কে নেই। শ্যামাঙ্গ তখনও প্রজ্বলিত লুণ্ঠিত বিধ্বস্ত পল্লীটির দিকে চেয়ে আছে। তার মনে কেবলই প্রশ্ন, এরা কারা? একই স্থানে আঘাত হানে, একই গৃহে অগ্নি দেয়, একই পল্লীর মানুষকে হত্যা করে, অথচ দুটি ভিন্ন দল। এদের মধ্যে কি সত্যিই কোনো পার্থক্য আছে? বরেন্দ্রভূমির জনপদগুলিতে তখন ওইভাবেই প্রাণবধ হচ্ছে, গৃহ লুণ্ঠিত হচ্ছে, পল্লী প্রজ্বলিত হচ্ছে। রাজধানী লক্ষণাবতীতে পরম ভট্টারক মহারাজ শ্রীমৎ লক্ষণ সেনদেব সিংহাসনে সগৌরবে আসীন হলেও তার সামন্তবর্গ প্রজাপালনের কোনো কাজ করে না, বরঞ্চ তারা বিলাস ব্যসন ও প্রজাপীড়নে অধিক মত্ত। ওদিকে যবন জাতির হাতে মহাকালের ডমরিতে অনাহত ধ্বনি বেজে উঠেছে। কেউ জানে না ভবিষ্যতে কি আছে। বড় ধূসর ওই প্রদোষকাল। পৃষ্ঠা ৭৩। দুষ্কালের দিবানিশি। পৃষ্ঠা ৭৪ ব্ল্যাঙ্ক। পৃষ্ঠা ৭৫। উজ্জুবট গ্রামখানি যখন লুণ্ঠিত ভস্মীভূত হয়, তখন বসন্ত দাস পুনর্ভাবার পশ্চিম তীরের গ্রামগুলিতে ভিক্ষু মিত্রানন্দের সন্ধান করে ফিরছে। মিত্রানন্দকে তার বিশেষ প্রয়োজন। তাকে যে উজ্জুবট গ্রামের উত্তর পাটক পল্লী থেকে পলায়ন করে আসতে হয়েছে, শুধু সেই কারণেই নয়, তার আশঙ্কা হচ্ছিল পিপ্পলিহাটের ঘটনাটির শীঘ্রই পুনরাবৃত্তি হবে। সামন্ত হরিসেন তো আর একাকী ঘটনা ঘটাননি, তার সঙ্গে বহু অনুচর ছিল। ওই দিন যারা ঘটনাটি ঘটাতে সহায়তা দান করেছিল, তারা নিজেরাও যদি ওই প্রকার ঘটনা ঘটাতে চায়, তাহলে কে বাধা দেবে? ব্যাঘ্র একবার শনিতে স্বাদ পেলে তাকে আর ত্যাগ করে? একই সঙ্গে আবার সে শুনতে পাচ্ছিল যখন যবন সেনাদল নাকি পশ্চিমে অবস্থান করছে। অশ্বারোহণে ১০-১৫ ক্রোশ আর এমনকি দূরত্ব। তদুপরি জানে লাঞ্ছিত অপমানিত ভিক্ষু শুদ্ধানন্দ এই পথেই গমন করেছেন। এখন যদি তরুণ ভিক্ষুদের আগ্রহাতিশয্যে শুদ্ধানন্দ যবন সেনাদলকে আহ্বান করেন, তাহলে অগ্নিতে ঘৃতাহুতি হবে। নিকটবর্তী গ্রাম জনপদগুলি একেবারে শ্মশান হয়ে যাবে। তার ধারণা, এই ভয়াবহ সংকটকালে পরিত্রাণের পথ কেউ যদি উদ্ভাবন করতে পারে তো সে হলো মিত্রানন্দ এবং তার সহচরেরা।
কিন্তু কোথায় মিত্রানন্দ? যে স্থানে সে উপনীত হয় সে স্থানেই শোনে। আহা, দিনের পূর্বে এলেন না, মাত্র গতকালই তিনি এ গ্রাম ত্যাগ করেছেন। সে গ্রামের পর গ্রাম অতিক্রম করে যাচ্ছিল। ওই সময় মালঞ্চহাটে এক গন্ধবণিক তাকে সংবাদটি দেয়। বিশদ কিছুই বলতে পারেনি সে, শুধু জানায় যে উজুভট গ্রামখানি একেবারেই ভস্মসাৎ হয়েছে, একটি প্রাণীও নাকি রক্ষা পায়নি। সংবাদটি আকস্মিক এবং ভয়াবহ। বসন্ত দাস কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে থাকে, পরক্ষণেই সে উদ্ভ্রান্ত হয়ে ছুটতে আরম্ভ করে। বলা বাহুল্য, হিতাহিত জ্ঞানশূন্য অবস্থা হয় তার। তখন অপরাহ্নকাল, পথ নির্বিঘ্ন নয় এবং যেতেও হবে 3 ক্রোশাধিক পথ, কিন্তু সেসব বিষয়ে চিন্তা করার মতো মানসিক অবস্থা তার ছিল না। দ্রুত পথক্রমণ করছিল সে, আর ওই সময় ক্ষণে ক্ষণে মায়াবতীর মুখখানি সে মনের ভেতর দেখতে পাচ্ছিল। বড় মায়া মুখখানিতে, তার বাহু দুখানির উষ্ণ স্পর্শ সে গণ্ড দেশে এখনো অনুভব করে। পৃষ্ঠা 76। কি স্নিগ্ধ, কি পবিত্র এবং কি গভীর হতে পারে প্রিয়তমা নারী, তা সে মায়াবতীকে না পেলে কখনোই জানতে পারত না। মায়াবতীর সান্নিধ্যই তাকে সেই উপলব্ধি দান করেছে যার কারণে মুক্ত স্বভাব পুরুষ সংসার জীবনে স্থির থাকতে পারে। সন্তানের কথাও তার কল্পনায় উদিত হচ্ছিল। আহা, শিশু কোলে না থাকলে রমণী কি আর রমণী? তার এখন মনে হয় সে সংসার জীবনে সারাৎসারে প্রায় উপনীত হতে যাচ্ছিল। ক্রমেই তার উপলব্ধি হচ্ছিল জীবন এইভাবেই ক্রমে ক্রমে বিকশিত হয়, পূর্ণতা লাভ করে এবং ক্রমে একটি পরমার্থতায় উপনীত হয়। তার বিশ্বাস জীবনের পরমার্থতা অন্য কিছুতে প্রকাশ পায় না, প্রকাশ পায় সৃজনে। আর এও তার মনে হয় যে সংসারই সৃজনের আধার। সংসার ধ্বংস হয়ে গেলে সৃজন প্রক্রিয়া আর থাকে না। ধর্ম বলো, সংঘ বলো, রাষ্ট্র বলো, সকলেই সংসারকে রক্ষা করার কারণে, সংসারের কারণেই মানুষের যাবতীয় বৃত্তি এবং কর্মকাণ্ড। সুতরাং সংসারকেই জগতের সকল অস্তিত্বের কেন্দ্রে স্থাপন করতে হবে, এই প্রকার একটি সরল মীমাংসায় উপনীত হচ্ছিল সে। এবং ওই সংসার সম্পর্কেই প্রেম ধর্মের কথাটি এসে যাচ্ছিল। প্রেম না হলে কি সংসার হয়? আর সংসার না হলে তো জীবন হয় না, এবং জীবন যদি না থাকে তাহলে জগতের অস্তিত্ব কোথায়? মীমাংসাটি এইভাবে বিন্যস্ত করে সে মিত্রানন্দের কাছে জানিয়েছিল এবং ওই সূত্রেই মানুষে মানুষে প্রীতি ও সদ্ভাবের কথাটি তুলেছিল। সনাতন ও সদ্ধর্মীদের মিলন যে ওই সূত্রেই হতে পারে তাও সে জানিয়েছিল। মিত্রানন্দ জগদ্দল মহাবিহারের একখানি পত্র নিয়ে যাচ্ছে তখন ওই সময় সে অনুরোধটি করে। মহাভিক্ষ ও মহাশ্রমণদের মধ্যে ওই সরল মীমাংসার কথাটিও যেন আলোচিত হয়। কিন্তু এ কোন দুষ্কালের আবির্ভাব ঘটল? জীবনের ধ্বংস প্রক্রিয়াকে এতই দ্রুত অগ্রসর হয়? সময় এত বৈরী কেন? মানুষ কি সামান্য কিছুকালও ধৈর্য ধারণ করতে পারে না? বলাধিকার থাকলেই তা প্রয়োগ করতে হবে, তার কিছুতেই বোধগম্য হয় না। একজন বয়স্ক, বুদ্ধিমান, সম্ভ্রান্ত সামাজিক মানুষ কিভাবে অন্যের ধন সম্পদ, সংসার, এমনকি প্রাণ পর্যন্ত হরণ করার জন্য উদ্গ্রীব হয়ে উঠতে পারে? এ কি শুধুই লোভ, শুধুই জিঘাংসা? তোমার পুত্র তোমার নয়, সে আমার দাস হবে। তোমার সুন্দরী স্ত্রী তোমার নয়, সে আমার শয্যাসঙ্গিনী হবে। তোমার ধন সম্পদ কেন থাকবে তোমার অধিকারে? তা থাকবে আমার অধিকারে। তার এক এক সময় জানার বাসনা হয়, এ কি তাহলে মানুষের চূড়ান্ত পতন? এখন পাশবিকতার জয় জয়কারী হবে সত্য? মহাকাল তার শেষ ঘোষণাটি দিয়ে বসে আছেন। কেবল মৃত্যু ও মিথ্যাই সত্য, অন্য কিছু নয়। আবার এক এক সময় মনে হয় এ হলো এক প্রকার ক্ষয়। জরা এসে তোমার দেহের শক্তি হরণ করছে, তোমার মনের চিন্তাকে স্থবির করে দিচ্ছে, তোমার উদ্যমকে বিনষ্ট করছে। তোমার অস্তিত্বকে ধারণ করে যে শক্তি, সেই শক্তি ক্ষয়ে যাচ্ছে চতুর্দিক থেকে। ফলে তোমার দেহ, মন কিছুই আর তোমার নয়। এ হলো সেই পুত্তলির মতো যার অঙ্গ প্রত্যঙ্গাদি আর একত্রে থাকছে না। পৃষ্ঠা 77। তোমার হস্তপদ তোমার নয়, সমস্তই ক্ষয় হয়ে শিথিল হয়ে ক্রমে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এ অবস্থায় সংসারেরই কি কোনো গঠন থাকে? অথচ সংসারই মূল।
আমার হস্তপথা দিয়ে আমার থাকতে হবে, চক্ষু দুইটিকেও আমি সংলগ্ন চাই, স্ত্রী পুত্র পরিবার পরিজন গৃহ কর্মক্ষেত্র সমস্তই আমি সংলগ্ন চাই। ওই সব সংলগ্ন না থাকলে আমি যারা আমি থাকতে পারি না। সুতরাং এই সংলগ্নতাই সংসারের সৃষ্টি করে। এরই অন্য নাম প্রেম। প্রেমে জগৎ হয়ে ওঠে একান্ত আপন। সৃজনের আধার সংসার, সংসারের আধার আবার জগৎ। যে পথে অগ্রসর হই প্রেম ব্যতীত জগৎ নেই। একাকী মনের চিন্তা এসব একদিনের নয়, বাণিজ্য যাত্রার সময় থেকে আরম্ভ। নানান অভিজ্ঞতার মধ্য দিয়ে এসব চিন্তার জন্ম হয়েছে বিচ্ছিন্নভাবে, অসংলগ্নভাবে। পরে এগুলি ক্রমশ স্পষ্টতর হয়েছে শ্বশুরালয়ে অবস্থানকালে। পিপ্পলিহাটের ঘটনাটি ঘটবার পর যখন ভিক্ষুরা একাদিক্রমে তার কাছে আসতে আরম্ভ করে তখন। কিন্তু এখন এসব চিন্তার কি আর আদৌ কোনো প্রাসঙ্গিকতা আছে? সমস্ত কিছুর এখন ছিন্ন ভিন্ন অবস্থা। মস্তিষ্কের চিন্তার যেমন বাইরের দৃশ্যাবলীরও তেমনই। সমস্ত পথ তার মনে অসংলগ্ন আরও নানান চিন্তার উদয় হচ্ছিল। সেই সঙ্গে আবার মায়াবতীর প্রণয় ভাষণের কথাগুলিও থেকে থেকে কর্ণঘোরে মর্মরিত হচ্ছে তখন। ফলে সে নিজের মধ্যেই হয়ে যাচ্ছিল নিমজ্জিত। পথের প্রতিকূলতা তার সম্মুখে কোনো বাধারই সৃষ্টি করতে পারেনি। খিল ভূমির মধ্য দিয়ে পথ, কোথাও ঈষদুচ্চ ঝোপ, কোথাও আইল, কোথাও বা জল প্রবাহিনী নালিকা, কিন্তু কিছুই তার বোধগোচর হচ্ছিল না। তবে সৌভাগ্য যে আকাশে ছিল পূর্ণচন্দ্র এবং তার দৃষ্টিশক্তিও ছিল প্রখর। তার অঙ্গ প্রত্যঙ্গ এবং স্বাভাবিক অনুভূতিগুলি স্বয়ংক্রিয় যন্ত্রের মতোই ছিল সচল। অবশেষে রাত্রির মধ্যযামে পুনর্ভবা তীরের একটি হাটে এসে উপস্থিত হলো। পদযুগল আর বসে ছিল না তখন। একটি হট্টকুটিরের চালার নিচে ভূমিতেই সে শয়ন হলো। ভয়ানক তৃষ্ণার্ত ছিল সে, কিন্তু নদীর জলধারা পর্যন্ত যাবে এমন ক্ষমতা দেহে তখন আর অবশিষ্ট ছিল না। হাটের প্রান্তে ছিল একটি হড্ডি পল্লী। পল্লী বলতে সামান্য কয়েকটি পর্ণকুটির মাত্র। ওই কুটিরবাসীদের মধ্যে সম্ভবত কেউ তার আগমন লক্ষ্য করে থাকবে এবং এক সময় সে দেখল অধীরে কয়েকটি মানুষ মূর্তি দাঁড়িয়ে। একজন আবার প্রশ্ন করছে, মহাশয় আপনি কে? কি হেতু এ স্থানে আগমন? এই দশাই বা কেন? আমাকে জল দিন। বসন্ত দাসের মুখে ওই একটি কথা তখন। প্রশ্নগুলি কর্ণে প্রবেশ করলেও কোনো উত্তরই তার মুখে আসছিল না। মহাশয়কে আমাদের হাতে জলপান করবেন? পৃষ্ঠা ৭৮। বসন্ত দাসের কাছে প্রশ্নটি ভয়ানক হাস্যকর বোধ হয়। ওই প্রশ্নের উত্তর না দিয়ে সে পুনরায় জল চায়। বলে, জল দিন ভ্রাত, আমি তৃষ্ণার্ত, পরে কথা বলবেন। এক বৃদ্ধ মৃৎপাত্রে জল এনে দিলে সে তা পান করে এবং সুস্থ হয়। শেষে নিজ পরিচয় জানিয়ে সে তার উজুবর যাওয়ার ইচ্ছা ব্যক্ত করে। শুভ্রকেশ এক বৃদ্ধ ছিলেন ওই স্থানে। তিনি বললেন, মহাশয় উজুবর যাওয়া একেবারেই অর্থহীন। সুখদেব মহাশয়কে আমি জানি, অতিশয় সজ্জন ব্যক্তি। তার সন্ধান করার জন্য আমরাও গিয়েছিলাম, কিন্তু কাউকেই পাইনি। আপনিও পাবেন না। বরং এই আশঙ্কা যে সামন্ত হরিসেনের গুপ্তচরদের হাতে বন্দী হয়ে যেতে পারেন। হ্যাঁ মহাশয়, যাবেন না? অধিকতর বয়স্ক আরেকজন বললেন। পরামর্শ দিলেন, আপনি বরং নদীর এই পশ্চিম তীরের গ্রামগুলিতেই সন্ধান করে দেখুন। বসন্ত দাস লোকগুলির কথা শোনে এবং তার অদ্ভুত বোধ হয়। শেষে সে বলে, এই আপনারা কি বলছেন? আমার আদৌ বোধগম্য হচ্ছে না। মায়াবতী আমার স্ত্রী, আমার ধর্মপত্নী। অগ্নি সাক্ষ্য করে তাকে আমি বিবাহ করেছি। সে মৃত না জীবিত সে সংবাদ আমি নেব না? যদি মৃত হয় তাহলে তার শেষকৃত্যেরও তো একটি প্রশ্ন আছে। বৃদ্ধটি বসন্ত দাসের কথা শুনে করুণ ও মলিন হাসি হাসেন। বলেন, মহাশয় আমি পক্ককেশ বৃদ্ধ, নিম্নজাতি, কিন্তু কেশগুলি আমার অহেতুক পাকেনি। সেই জন্যই বলছি, বুদ্ধিভ্রষ্ট হবেন না। এ বড় দুঃসময়। এখন স্থির এবং শান্ত চিত্তে সমস্ত কাজে হাত দেওয়া উচিত। আপনি কিঞ্চিত সুস্থ হয়ে বাস্তব অবস্থাটি চিন্তা করে দেখুন। আজ ষষ্ঠ দিবস, তাই গ্রীষ্মকাল। আপনি কি মনে করেন শৃগাল কুকুর মৃতদেহগুলিকে অক্ষত রেখেছে? প্রকৃত ব্যাপার তো মহাশয় ললাটলিপি আর কে খন্টাতে পারে? বসন্ত দাসের মনে যে ওই প্রকার চিন্তা আসেনি তা নয়। সে অনুমান করতে পারে উজুবটে গেলে হয়তো সে কাউকেই পাবে না, কিন্তু তথাপি সে অন্তরের হাহাকারটি প্রশমিত করতে পারছিল না। তার কেবলই মনে হচ্ছিল থেকে থেকে আছে, জীবিত আছে।
মায়াবতী, লোকে যাই বলুক। অতি প্রত্যুষে বনকুক্কুটের ডাক আরম্ভ হতে সে আর স্থির থাকতে পারল না। হর্ডিপল্লির ঘাটে বাঁধা ক্ষুদ্র কোষা নৌকাখানি নিয়ে সে নদী অতিক্রম করে পূর্ব তীরে উপনীত হল। নদী তীর একেবারেই নিঃশব্দ, কেবল উষাকালে শীতল বায়ুতাড়নায় বৃক্ষরাজির পত্রপল্লবে মর্মধ্বনি উঠছে। ওই তো বট এবং অশ্বত্থ বৃক্ষগুলি, বৃক্ষতলের উচ্চ বেদীসমূহ, ওই সকল বেদিতে কতদিন অপরাহ্নে সে বিশ্রাম নিয়েছে। বটবৃক্ষের সংখ্যাধিক্যের কারণে কি গ্রামবাসীর নাম উজুবট? বটবৃক্ষ কি রিজু হয়? সে একবার নামটির তাৎপর্য ব্যাখ্যার চেষ্টা করেছিল, সফল হয়নি। গ্রামবৃদ্ধরাও কেউ তাকে ওই ব্যাপারে সাহায্য করতে পারেনি। মাত্র সেদিনই না সেই নদী তীরে ভ্রমণ করেছে, বালক ও কিশোরদের খেলার সঙ্গী হয়েছে। কি নাম ছিল যেন বালকটির? অর্কদাস। হ্যাঁ, ভারী সুন্দর নামটি, আর মুখখানি কেমন ভারী কোমল, আর এত মায়া চক্ষু দুটিতে যে দৃষ্টিপাত হলে সে দৃষ্টিকে আর সরানো যেত না। পৃষ্ঠা ৭৯। সেই অর্কদাস এখন কোথায়? এবং সেই বৃষস্কন্ধ বলশালী কিশোরটি, প্রতিটি কথায় যার হাসি উচ্ছ্বসিত হতো। নদী তীরে নৌকা নেই কেন? এখানে না বিথির পর বিথি নৌকা ভাসমান থাকত? তার মনে পড়ে পল্লীটি কোলাহলে মুখর হয়ে জেগে উঠত প্রত্যুষকালে। গোধনের হাম্বারব, ক্ষেত্রকরদের সচিৎকার আহ্বান, ধার্মিক প্রৌঢ় বৃদ্ধদের কণ্ঠে শিবের মঙ্গলগীতি, সমস্ত একত্রে পল্লীটি প্রাণচাঞ্চল্য প্রকাশ করত। এখন একেবারেই নিঃশব্দ। ভ্রম হয় যেন কোনো শ্মশানে এসে উপস্থিত হয়েছে। এখানে ভগ্নস্তূপ, ওখানে অর্ধদগ্ন কুটির চালা, চারিদিকে ভগ্ন তৈজসাদি ইতস্তত বিক্ষিপ্ত। কোনো এক গৃহবধূর হাতে শিবনকৃত একখানি অর্ধদগ্ধ কন্থার প্রান্তদেশে বৃক্ষশাখা তোতা পাখিটি বড় মনোহর। সে হাতে তুলে নিতে গিয়েও নিলে না। অনুমান করতে চেষ্টা করলো কার গৃহ ছিল স্থানে। দেখল বৃথা চেষ্টা, কিছুই অনুমান করা যায় না। সমস্ত কিছু একাকার। উৎকট একটি দুর্গন্ধ ঘ্রাণে আসছিল, ক্রমে দুর্গন্ধ অসহ্য হয়ে উঠল। ওই সময় সে একটি পথকুকুর দেখল, তার স্ফীতদরটি দেখবার মতো, এবং আরও দেখল অনতিদূরে একটি শিশুর ছিন্ন বাহু নিয়ে দুটি শ্মশান শৃগাল কলহ করছে। শৃগাল ও কুকুরের যে সহাবস্থান হতে পারে তার জানা ছিল না। বসন্ত দাস অধিক দূর অগ্রসর হতে পারল না। দূরে ব্রাহ্মণপল্লীর মন্দিরে ওই সময় ঘণ্টার ধ্বনি হচ্ছে। সে ঘণ্টার ধ্বনিটি শুনল অনেকক্ষণ ধরে। কল্যাণ ও মঙ্গলের আকাঙ্ক্ষায় পালনকর্তা ভগবান বিষ্ণুর আরাধনা আরম্ভ হয়েছে। শ্লোকটি তার মনে পড়ল, যদা যদা ইয়দা ইয়দাহি ধর্মস্য গ্লানির্ভবতি। ধর্মে যখন গ্লানির অনুপ্রবেশ ঘটে, জগৎ পাপে পূর্ণ হয়ে যায়, দুষ্কৃতকারীদের শাস্তি নিমিত্ত এবং সাধু ব্যক্তিদের পরিত্রাণের জন্য আমি যুগে যুগে আবির্ভূত হই। বড় আশ্বাসের কথা। ধর্মে এবং জীবনে মানুষকে সুস্থির করার জন্য এতদপেক্ষা বৃহৎ ও মহৎ আশ্বাস আর কি হতে পারে? ভগবান বিষ্ণুর অধিষ্ঠান কোথায়? তার মনে প্রশ্ন জাগে। যেখানে এবং যাদের মধ্যে তাঁর অধিষ্ঠান, সেখানে কি গ্লানি আছে? নির্যাতিত মানব শিশুর রোদনধ্বনিকে অত দূরে কারো শ্রবণ স্পর্শ করে? কে জানে? বসন্ত দাসের অন্তত জানা নেই। ভগবান বিষ্ণু মৎস্য, কূর্ম, বরাহ, বামন, নৃসিংহ ইত্যাদি সকল রূপে মর্তে জন্মগ্রহণ করেছেন, কিন্তু চণ্ডালের কি ব্রাত্য শূদ্রের গৃহে কখনো কি তার জন্ম হয়েছে? কেন হয়নি বলা কঠিন, তবে হলে বড় ভালো হতো। চণ্ডাল, ডোম, হড্ডিরা ভাবতে পারত যে নর সত্য, সত্যই নারায়ণ। এই চিন্তা করে স্বস্থ সাহসী হতে পারত যে তারাও একই ভগবানের আশ্রিত। পুরাণ কথার সঙ্গে সঙ্গে তার জাতক কাহিনীও মনে পড়ল, কিন্তু সবই বিচ্ছিন্ন, সংলগ্নতাবিহীন, পারম্পর্য শূন্য, ক্ষণেক ক্ষণেক আলোকোদ্ভাসের মতো। সে জানে এমন তুলনা একেবারেই অনর্থক। কেউ এমন তুলনা কখনো করবে না। ন্যায় এবং মীমাংসার পদ্ধতিগুলিও তার জানা নেই। পৃষ্ঠা ৮০। আর জানা থাকলেই বা লাভ কি? তার কি সাধ্য যে পুরাণ ও জাতক কাহিনীর তুলনামূলক বিচার করবে, বিশেষত এই সময়? সুতরাং চারিদিকে যা ঘটছে তা স্বীকার করে নাও তোমার মানব জন্মের এই ললাট লিপি। সে আরেকবার চতুর্দিকে দৃষ্টিপাত করে। এখন তার চারিদিকে ধ্বংস ও মৃত্যু।
নরক কি এই প্রকার হতে পারে তার অনুমান হয়। জীবনহীনতা এবং সদ্ভাবনাহীনতা একত্রিত হওয়ার নামই সম্ভবত নরক। বিকৃতি, পাচন, পাপ পতন ও এই সমস্তই নরকের লক্ষণ। আর সমস্তই সম্ভব হয় জীবনের অনন্ত প্রবাহটি স্তব্ধ হয়ে গেলে। সৃজনের জীবনের পথ রুদ্ধ হয়ে গেলেই নরকের আরম্ভ। সে যেখানে দাঁড়িয়ে তা এখন নরকই, অন্য কিছু নয়। এবং একই সঙ্গে বাইরের যে জগৎ বিস্তৃত, যেখানে পিপ্পলি হাটের মতো ঘটনা ঘটে, সে স্থানও নরক ব্যতীত অন্য কিছু নয়। তার মনে হয় না দুইয়ের মধ্যে কোনো প্রকার পার্থক্য আছে। বিধ্বস্ত পল্লীটির বুকে দাঁড়িয়ে বসন্ত দাস কেবলই উদ্ভ্রান্ত হচ্ছিল। নানান কথা আসছিল মনে। বেদনা, শোক, ক্ষোভ, ক্রোধ ইত্যাকার অনুভূতিগুলি তখন আর সজাগ ছিল না। যেন বিচিত্র এক প্রকাণ্ড শূন্যতার মধ্যে সে নিক্ষিপ্ত হয়েছে। মনে হচ্ছে তার কিছুই করণীয় নেই, কোনো কিছুর সঙ্গে সে আর সম্পর্কিত নয়। ওই সময় সে দূরে দেখতে পায় দুজন লোক আসছে। লোক দুটিকে একসময় হঠাৎ ধাবমান হতে দেখে তার সন্দেহ হলো এবং পরক্ষণেই তাদের হাতের অস্ত্র দুখানিও দৃষ্টিতে এলো। সন্দেহের আর কোনো অবকাশ নেই, সুতরাং সে আর কোনো প্রকার বিলম্ব করতে পারে না। দ্রুত নদী তীরে এসে নৌকাখানি নিয়ে সে পশ্চিম তীরে চলে এলো। দেখল হাড্ডি বৃদ্ধটির কথাই যথার্থ। পূর্ব তীরে তার বিপদান্ন হওয়ার আশঙ্কা পদে পদে। তুমি এখন তবে কার? বৃক্ষছায়ার নিচে হট্টকুটিরা অর্ধশান অবস্থায় নিজেকে প্রশ্ন করে সে। তুমি কি পিতামাতার, নাকি প্রিয়তমা পত্নী, নাকি সেই বালগ্রামের কৃষ্ণা নাম্নী মন্দির দাসীটির? সে যেমন এখন কারও নয়, তেমনি আবার নিজেরও নয়। তুমি কি তোমার বসন্ত দাস? প্রশ্ন করে সে উত্তর পায় না। ব্যক্তির অস্তিত্ব তো সম্পর্কে তা সে যেমনই হোক, বস্তু সম্পর্ক হোক অথবা হোক ব্যক্তি সম্পর্ক, আমি বলে চিৎকার করলেই কি তাতে কিছু প্রমাণিত হয়? আমার এখন মানব সম্পর্ক নেই। পিতা, মাতা, আত্মীয় পরিজন, স্ত্রী, বন্ধু কোনো সম্পর্কেই তো আমি এখন যুক্ত বোধ করি না। আর বস্তু সম্পর্ক, সেখানেও কি আমি যুক্ত? কোন পরিচয়টি আমার? আমি কি বণিক? বণিক হলে বিত্তহীন, সম্বলহীন অবস্থায় আমি হট্টগৃহে একাকী শয়ন কেন? নাকি আমি ক্ষেত্রকর? তাহলে তো আমার গৃহবাসী হয়ে ক্ষেত্রকর্মে যুক্ত থাকার কথা। না, সে বণিক নয়। ওই পরিচয় তার অপহৃত হয়ে গেছে ফল্গুগ্রাম জনপদে, এবং ক্ষেত্রকর পরিচয়টি তক্ত হয়েছে আরও পূর্বে। এখন তাহলে কি সে ভৃত্য, দাস, নাকি সাধু অথবা যোগী? পৃষ্ঠা 81। যোগ সে নিজের জন্য কোনো অভিধা আবিষ্কার করতে পারে না। দুর্বাত্তা প্রবাহে উন্মোলিত ক্ষুদ্র পাদদপের মতো অবস্থা তার। সে উপলব্ধি করে এই অবস্থা তার একার নয়, প্রায় সকল মানুষেরই এই অবস্থা। তুমি ক্ষেত্রকর, কিন্তু ওই পরিচয় তুমি স্থির থাকতে পারবে না, স্থিত থাকতে পারবে না। একজন সামন্ত বা রাজপাদোপজীবী তোমাকে ভূমি থেকে উচ্ছিন্ন করে দিতে পারে। তুমি বণিক, তোমার ধন সম্পদ, পণ্য সামগ্রী সমস্তই এক সুন্দর প্রভাতে দেখবে যে অপহৃত হয়ে গেছে। তুমি গৃহবধূ, তোমার রূপ যৌবন দেখবে একদিন লম্পটের ভোগ্য হয়ে উঠেছে। বসন্ত দাস উঠল, শরীরে ক্লান্তি, মনে অবসাদ। আপাতত একটি কাজ তার এখন, আর তা হলো মায়াবতীর অনুসন্ধান করা। হুড্ডি বৃদ্ধের অনুমানটি সম্ভবত যথার্থ। পশ্চিম তীরের গ্রামগুলিতেই যদি জীবিত থাকে মায়াবতীর সন্ধান করতে হবে।